একদিকে শ্রীলঙ্কা অর্থনৈতিক ধ্বংসের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান, অন্যদিকে বাংলাদেশ বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তঝরা প্রতিরোধ। দুই দেশেরই সরকার পালায়, দুই দেশেরই জনগণ রাজপথে নেমে আসে, কিন্তু তারপরও দুই দেশের ফলাফল ভিন্ন কেন? 2022 সালের শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের একচেটিয়া দুর্নীতির বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ছাত্র ছাত্রী, শ্রমিক, সাধারণ মানুষ সকলেই এক কণ্ঠে চিৎকার করে ওঠে, গো হোম গোটা। মোমবাতির মিছিল থেকে শুরু হয় প্রেসিডেন্ট ভবন দখল পর্যন্ত ছড়িয়ে পড়ে আন্দোলন। গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকার IMF এর সহায়তায় $2.9 বিলিয়ন ঋণ, মুদ্রাস্ফীতি হ্রাস টানা, GDP প্রবৃদ্ধি, সৌর বিদ্যুৎ ও ডিজিটাল পেমেন্টের মতো সংস্কার চালু করে। দুর্বলতা ছিল মানবাধিকার লঙ্ঘন বা রাজনৈতিক দমন, তবুও তারা তাদের বিপ্লবকে অস্বীকার করেনি। তারা কোনো চেতনার ব্যবসা করেনি, তারা অন্যায়কে প্রশ্রয় দেয়নি। 2024 সালের জুলাই ঢাকার রাজপথে ছাত্র জনতার বুক চিতিয়ে দাঁড়ায়। তাদের হাতে অস্ত্র ছিল না, ছিল স্বপ্ন, একটি বৈষম্যহীন ন্যায়ের বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু প্রতিদান ছিল গুলি। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, বিশ্ববিদ্যালয়ের মাঠ, শহরের দেয়াল। শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাহিদ, সারিক, তারা ইতিহাসের পাতায় শুধু নাম নয়, তারা এই দেশের দাবি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা হেলিকপ্টারের মাধ্যমে তার শ্বশুরবাড়ি ভারতে চলে যায়। তারপর কি হলো? ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট সরকার তৈরি হয়। 1 জুলাই ফাউন্ডেশন গঠিত হয় শহীদদের জন্য। ইউনূস স্যারের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। রেমিটেন্সের রেকর্ড, সৌর বিদ্যুৎ প্রকল্প, খাদ্য ও জ্বালানিতে স্থিতি সবই এগোতে থাকে। তবুও একদল তার উপর যেন ভর করে থাকলো। নাহিদ ইসলামের PS আতিক মোর্শেদ 150 কোটি টাকা আত্মসাৎ করে। আসিফ মাহমুদের PS মোহজ্জেম হোসেন শত কোটি দুর্নীতির অভিযোগ। দিশাদ আফরিন জুলাই ফাউন্ডেশন তহবিল আত্মসাৎ করে গ্রেফতার। গাজী সালাউদ্দিন তানভীর মাত্র 1 মাসে 400 কোটি টাকার দুর্নীতি। এছাড়াও বিএনপি জামাতের নেতারা ট্রান্সপোর্ট টার্মিনাল থেকে দৈনিক কোটি কোটি টাকা চাঁদায় আদায় করছে, যার লাগাম টানতে ব্যর্থ দলীয় হাইকমান্ড। এটাই ছিল শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য। আমরা কি করেছি? আমরা আমাদের গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছি, বিপ্লবের শহীদদের ভুলে গিয়েছি। একটি জাতি যখন নিজের ইতিহাস অস্বীকার করে, তখন সে জাতি ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যায়। জুলাই অভ্যুত্থান ছিল শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল শত সহস্র তরুণের হৃদয়ের কান্না। এটি ছিল মা বোনের বুক ফাটা আর্তনাদ, আর একটি অসম জাতির স্বপ্নভঙ্গের জ্বলন্ত প্রতিচ্ছবি। আমাদের হাতে ছিল না কোনো অস্ত্র, কিন্তু ছিল একটি স্বপ্ন, একটি বৈষম্যহীন, একটি ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়ার। শ্রীলঙ্কা পেরেছে কারণ তারা ঐক্যবদ্ধ। বাংলাদেশ পারছে না কারণ আমরা এখনো বিভক্ত, আত্মস্বার্থপর এবং ভণ্ড চেতনা নিয়ে বেঁচে আছি। আগে ছিল 71-এর চেতনা, এখন নতুন করে যুক্ত হয়েছে 24-এর চেতনা। অবশ্যই চেতনা থাকা ভালো, চেতনাকে ধারণ করাও ভালো, চেতনাকে ধারণ করাই উচিত, কিন্তু চেতনাকে নিয়ে ব্যবসা করা ভালো নয়। জীবন গেল, সমস্যা নেই, আমরা চেতনা নিয়ে বাঁচি, চেতনা থাকলেই হয়। বিপ্লব হারিয়ে গেল, আফসোস নেই, কারণ চেতনা তো অক্ষত। যত শহীদ হয়েছে সকলকে, সেটা এখন পর্যন্ত আমরা পাই নাই, বা ভাতা দেওয়ার কথা সেটাও তো পাইনি। সরকার আইছিল আমার বাড়িতে, তাই আইসি বলছে যে আমি শুধু তোমার সাথে দেখা করবে আইছি, দেখা করবে আইছি, বা আপনার পাশে থাকবো, দেখবো, এই কথা বলি রংপুর চলি। বাস্তবে আর বৈষম্য দূর হলো কি করে? আমি আমার ছেলে যখন জীবন দিছে বৈষম্য দূর করার জন্য, সে দূর তো এখন হলো না, ওই বৈষম্যই থাকে, তাহলে আর আমার ছেলে জীবন দিয়ে কি লাভ? এখনই সময় এসেছে চেতনার মুখোশকে খুলে সত্যিকারের পরিবর্তনের দিকে এগিয়ে চলা। জুলাই এসেছে, জুলাই আসছে, জুলাই আসবে, কিন্তু তুমি কি প্রস্তুত বাঁচার মতো বাঁচতে, নাকি আবার নিজেকে হারিয়ে ফেলবে?